বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব 11। রূপা কলেজে যাওয়ার জন্য একদম ফিটফাট হয়ে নিচে নামলো। তার চিরচেনা সেই দুই বেনি আজও দুই কাঁধের উপর দুলছে, যা তাকে এক স্নিগ্ধ মায়া দিচ্ছে। নিচে আসতেই সে দেখলো তার বাবা, কাকা আর দাদামশাই গম্ভীর মুখে অফিসের জরুরি সব ফাইলপত্র নিয়ে আলোচনার মগ্ন। রূপা হালকা হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করলো এবং শান্তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শান্তা এসে হাজির হলো এবং দুজনে মিলে চটজলদি সকালের নাস্তা সেরে কলেজের পথে রওনা দিল। সকাল 10টা, আনন্দমোহন কলেজ। ক্লাসরুমের এক কোণায় বসে রূপা, কেয়া, বৃষ্টি আর নাদিয়া জমিয়ে আড্ডা দিচ্ছে। রূপার মনটা যেন ঠিক এখানেই নেই। কাল রাতে ওই রহস্যময় এক জোড়া চোখের ছবি আঁকার পর থেকে সে এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। সারা রাত এক ফোঁটা ঘুমানো সম্ভব হয়নি। চোখ বন্ধ করলে সেই তীক্ষ্ণ চাহনি আর ভুরুর মাঝখানের ওই ছোট্ট কাটা দাগটা ভেসে উঠছে। রূপার চেহারায় এক ধরনের অস্থিরতা দেখে বৃষ্টি জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? যেন অনেক বড় চিন্তায় ডুবে আছিস। রূপা নিজেকে একটু সামলে নিয়ে ফ্যাকাশে হাসলো। আরে না, ওইসব কিছু না, এমনিতেই শরীরটা আজ একটু ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। ওহ, তাই বল। ঠিক তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপতন নীরবতা নেমে এলো সবার মাঝে, কিন্তু সবার নজর আটকে গেল প্রিন্সিপাল স্যারের ঠিক পেছনে থাকা দীর্ঘদেহী পুরুষটির উপর। পরনে নেভি ব্লু শার্ট আর সাদা প্যান্ট, বাম হাতে দামি ঘড়ি আর চোখে সানগ্লাস। জেল দেওয়া চুল তাকে একদম নিখুঁত কোনো মডেলের মতো লাগছে। আকাশকে দেখা মাত্রই রূপার চোখ কপালে উঠল। আকাশ ভাইয়া তাদের কলেজে হঠাৎ? সবচেয়ে অদ্ভুত অবস্থা হলো বৃষ্টির। আকাশকে দেখা মাত্রই তার বুকের ভেতর সেই পরিচিত ধকধক শুরু হয়ে গেল। কেন জানি এই মানুষটাকে সামনে দেখলেই তার হার্টবিট বাতাসের বেগে বাড়তে থাকে। প্রিন্সিপাল স্যার গম্ভীর গলায় ঘোষণা দিলেন, আমার প্রিয় শিক্ষার্থীরা, আলাপ করিয়ে দিচ্ছি, ইনি আকাশ, আজ থেকে তোমাদের নতুন ইংলিশ টিচার। আকাশ এখন থেকে তোমাদের নিয়মিত ক্লাস নেবে। একটা কথা মনে রেখো, ক্লাসে অযথা কথা বলা বা শব্দ করা উনি একদম পছন্দ করে না। আশা করি আমার এই সতর্কতা যেন দ্বিতীয়বার বলতে না হয়। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর আকাশ ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। সানগ্লাসটা খুলে পকেটে রাখতেই তার তীক্ষ্ণ চোখ জোড়া সবার সামনে স্পষ্ট হলো। সে গম্ভীর কিন্তু অত্যন্ত মার্জিন কণ্ঠে বলা শুরু করলো, গুড মর্নিং ক্লাস, অ্যাজ ইউর প্রিন্সিপাল স্যার মেনশনেড, I am Akash Rahman. I will be reading your English session from today onward. I believe English is just a subject. It's a language of expression, and I accept yes of you to approach with you discipline. সে এক মুহূর্তে থেমে সবার উপর দিয়ে এক নজর চোখ বুলিয়ে তারপর বলল, I have a zero tolerance policy for noise. In the classroom, silence is not just appreciated, it's mandatory. We are on the same page. Is that clear to everyone? রূপা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার মানে এখন থেকে তার ইংলিশ টিচার আর কেউ নয়, স্বয়ং তার আকাশ ভাইয়া। বৃষ্টির অবস্থা আরো শোচনীয়। তার বুকের ভেতর যেন কেউ অবিরত হাতুড়ি পেটাচ্ছে। যে লোকটার থেকে সে সবসময় 100 হাত দূরে থাকতে চাইতো, আর সেই লোকটাই তার ক্লাস টিচার। প্রতিদিন সামনাসামনি ক্লাস করতে হবে ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রবাদে আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। বৃষ্টির জীবনেও গল্পটা যেন আজ সেখানে এসে দাঁড়িয়েছে। আকাশ অত্যন্ত গাম্ভীর্যের সাথে একে একে সবার পরিচয় নিতে লাগলো। এক সময় সে রূপার সামনে এসে দাঁড়ালো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, অ্যান্ড ইউ, হোয়াটস ইউর নেম? রূপা কিছুটা আমতা আমতা করে বলল, আকাশ ভাইয়া, তুমি তো আমার নাম জানোই। বাকিটুকু বলার সুযোগ না দিয়ে আকাশ হাত তুলে তাকে থামিয়ে দিল। অত্যন্ত পেশাদার কণ্ঠে সে উত্তর দিল, এক্সকিউজ মি, আই এম নট ইয়োর ভাইয়া ইন দিস প্রেমিসেস ইনসাইড দ্য ক্লাসরুম। I am your teacher and you are my student. It's that clear? রূপা মুখটা একটু বেঁচিয়ে বিড়বিড় করে বলল, মনে থাকবে, তুমি আমার উগান্ডা থেকে আসার নতুন স্যার। পুরো ক্লাসের সবাই রূপার এমন উত্তর শুনে হো হো করে হেসে উঠল। আকাশ ডাস্টার দিয়ে রূপার বাম কাঁধে হালকা করে একটা বাড়ি মেরে শাসানো সুরে বাংলায় বলল, নতুন বলে আজ কিছু বললাম না, এরপর এমন বেয়াদবি করলে এখানে মেরে চামড়া তুলবো আর বাসায় গিয়ে চাচুর কাছে বিচার দেবো, মনে থাকে যেন। বিচারের কথা শুনে রূপা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। বাড়িতে বিচার দেওয়ার মানে মহাবিপদ। সে ঠোঁট উল্টে ব্যথায় জায়গাটা হাত ডলতে ডলতে নিঃশব্দে নিজের সিটে সেধিয়ে গেল।
আকাশ এবার ধীর পায়ে বৃষ্টির সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে বৃষ্টির বুকটা আবার কেঁপে উঠল। আকাশ নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করলো। আকাশ ধীর পায়ে এবার বৃষ্টির সামনে এসে দাঁড়ালো। তাকে দেখেই বৃষ্টির বুকটা আবার কেঁপে উঠল। আকাশ নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করলো, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? মাই আই হ্যাভ এ ইয়োর নেম প্লিজ? বৃষ্টি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় কোনো মতে উত্তর দিল, জি স্যার, আমার নাম বৃষ্টি। আকাশ বৃষ্টির দিকে এক পা এগিয়ে এসে ভ্রু কুঁচকে তাকালো। সে বেশ বুঝতে পারছে মেয়েটা তাকে দেখে কুঁকড়ে যাচ্ছে। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এমন কেঁপে কেঁপে কথা বলো? বৃষ্টির অবস্থা তখন শোচনীয়। সে আমতা আমতা করে বলল, মানে? আকাশ আবার ডেস্কের উপর 2 হাত রেখে একটু ঝুঁকে এসে বলল, মানে একটাই। এভাবে কাঁপছো কেন? শরীর খারাপ নাকি? যদি অসুস্থ বোধ করো তবে সেটা পরিষ্কার করে জানাও। বৃষ্টি দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরলো। তার মাথায় তখন 1000টা কিস্তি ঘুরছে। সে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, আরে হালার ঘরের হালা, তোরে দেখাই আমার পুরো শরীরটা নার্ভাস হয়ে গেছে। আর উনি আসছেন ডাক্তারি করতে। আমার শরীর একদম ঠিক আছে। তুই শুধু সামনে থেকে আমার হার্টবিট জিলা স্কুল মাঠের দৌড়ের প্রতিযোগিতার মতো দৌড়াই। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আকাশের হঠাৎ করা কণ্ঠস্বর বৃষ্টির একদম বিদ্যুৎ দৃষ্টের মতো চমকে উঠল। সে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে কাপা গলায় বলল, না না স্যার, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই আমার। আকাশ আরো কয়েক সেকেন্ড বৃষ্টির চোখের দিকে তীক্ষ্ণ নজর রাখলো। তার চাহনি যেন বৃষ্টির মনের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, বসো, ক্লাসে মনোযোগ দাও, মন যেন অন্য কোথাও না থাকে। বৃষ্টি ধপ করে নিজের সিটে বসে পড়লো আর টেবিলের নিচে নিজের ওনাটা শক্ত করে পেঁচাতে লাগলো। সে মনে মনে ভাবলো, এই লোকের সামনে প্রতিদিন ক্লাস করা মানে নিজের আয়ু 10 বছর কমিয়ে ফেলা। বিকেলে স্লাম আলোয় ডিআইজি কার্যালয় তখন এক থমথমে দুর্গের মতো দাঁড়িয়ে আছে। ভেতরে করিডোরে সারি সারি পুলিশ সদস্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে বাঘের মতো পায়চারি করছে এএসপি বাঁধন। পরনে হাফ হাতা শার্ট ইউনিফর্ম, যা তার শক্তপোক্ত পেশিবল হাত দুটোকে আরো বেশি জাদরের দেখাচ্ছে। তার 2 হাত পিঠের পেছনে শক্ত করে ধরা, চাহনি যেন কোনো খাপখোলা তলোয়ার। সামনের বিশাল রাজকীয় এক কাঠের টেবিলের ওপাশে বসে আছে এই শহরের রক্ষক ডিআইজি আলতাফ মাহবুব। তিনি বেশ কিছুক্ষণ নীরব থেকে বাঁধনের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন। সভ্যতা ভেঙে তার গম্ভীর কণ্ঠস্বর ঘরের দেয়ালে প্রতিধ্বনিত তুলল, তার মানে এখনো আসামির খোঁজ নেই? দেশে দিনে অত্যন্ত একটা হলেও নারী নিখোঁজ হচ্ছে। বাঁধন এভাবে চলতে থাকলে দেশটা কতটা ভয়াবহ নরক হবে তার কি কোনো ধারণা আছে তোমার? বাঁধন মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে স্যালুট দিল। তার চল শক্ত হয়ে এলো, কিন্তু কণ্ঠে ছিল পাহাড় সমান দৃঢ়তা। সে ধীরস্থিরভাবে বলল, স্যার, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। অপরাধীরা খুব দ্রুততার সাথে তাদের রুট পাল্টাচ্ছে, তবে আমরা ওদের একদম লেজের ডগায় পৌঁছে গিয়েছি। আমাকে আর কিছুটা সময় দিন স্যার, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আমি কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে এই নোংরা সিন্ডিকেট আমি গুড়িয়ে দেব। আলতাফ মাহবুব ফাইলটা সশব্দ বন্ধ করলেন। বাঁধনের চোখে যে জেদ তিনি দেখেছেন তা তাকে কিছুটা আশ্বস্ত করলো। তিনি নিচু স্বরে বললেন, আশা করি এই তেজ যেন শুধু কোনায় না থাকে। আর হ্যাঁ, নেক্সট 48 ঘন্টার মধ্যে আমাকে প্রোগ্রেস রিপোর্ট চাই। কলেজ ছুটির পর রূপা আজ আর সোজা বাড়ি ফিরল না। রিক্সাওয়ালার কাছে গন্তব্য বদলে দিয়ে সে রওনা হলো ডিআইজি কার্যালয় অভিমুখে। উদ্দেশ্য আলতাফ মাহবুবের সাথে দেখা করা। আলতাফ মাহবুব সাহেবের সাথে রূপার এক অদ্ভুত আর মধুর সম্পর্ক, যা সময় হলে প্রকাশ পাবে। অফিসের মেইন গেটে ঢুকলেই রূপার হার্টবিট বেড়ে গেল। এখানে ডিআইজি কার্যালয়ে বিশেষ 2টি সিকিউরিটি ডগ আছে, যাদের রূপা যত জমদূত মনে করে। গতবার তো একটা তাকে প্রায় কামড়েই দিয়েছিল। রূপা সন্তর্পণে পা ফেলে ভেতরে ঢুকতেই দেখলো একটা কুকুর গাছের সাথে মোটা রশি দিয়ে বাঁধা। কুকুরটাকে বাঁধা দেখে রূপার সাহস যেন 100 গুণ বেড়ে গেল। সে ভাবলো, বেটা আজকে তোকে সাইজ করছে। রূপা কুকুরের একদম নিরাপদ দূরত্ব গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, কি রে কাল্লু, খুব তো ঘেউ ঘেউ করতি, এখন কি হলো? রশিতে বাঁধা পড়ে একদম বিলাই হয়ে গেলি? কুকুরটা রাগে গড়গড় করতে লাগলো। রূপা বেঞ্চি কেটে বলল, বেয়াদব কুকুর, সরাসরি অফিসে থাকিস বলে কি নিজেকে ভাগ ভাবিস? তোর মতো 10টা কুকুরকে আমি পকেটে নিয়ে ঘুরি। আই না, দেখি কেমন দৌড়াতে পারিস। কুকুরটা এবার বিকট স্বরে ঘেউ করে উঠল। রূপা আরো এক ধাপ এগিয়ে গিয়ে তোর জন্য উঠিয়ে বলল, চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে তোকে দিয়ে আজকে ডাল ভাত খাওয়াবো। তোর কপালে তো আজ শনি আছে।
ঠিক এই চরম অপমানের মুহূর্তে এক অভাবনীয় ঘটনা ঘটলো। কুকুরটি এমন একটা হেঁচকা টান দিল যে পচা রশিটা গাছ থেকে খুলে গেল। রূপার চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়লো। সে দেখলো রশি খোলা আর কুকুরটা দাঁত বের করে ঠিক তার দিকেই লক্ষ্য স্থির করেছে। ওরে মা রে, কে ফেললো রে! এক সেকেন্ড দেরি না করে রূপা তার কাঁধের ব্যাগ শক্ত করে অলিম্পিক লেভেলের এক দৌড় শুরু করলো। পেছনে কুকুরটা বউ বউ করে একটা পর একটা লাফ দিচ্ছে। রূপা সোজা অফিসের সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে উঠতে লাগলো। করিডোরে দাঁড়ানো পুলিশরা দেখলো একটা মেয়ে বুলেটের গতিতে দৌড়াচ্ছে আর তার পেছনে একটা পাগলা কুকুর। বাঁধন তখন আলতাফ মাহবুবের রুমের ঠিক সামনে তার টিমের সাথে অত্যন্ত সিরিয়াস কোনো এক ইনভেস্টিগেশনে নিয়ে কথা বলছিল। হঠাৎ দেখলো পাশ দিয়ে ধোঁয়া ওড়ানোর মতো কিছু একটা উড়ে গেল। রূপা কাউকে দেখার সময় পায়নি। সে সোজা আলতাফ মাহবুবের রুমে ঢুকে পড়ল। আলতাফ সাহেব তখন একটা ফাইল সই করছিলেন। হঠাৎ দেখলেন রূপা ঝড়ের বেগে ঢুকে তার টেবিলের উপর দিয়ে একটা উড়াল দিয়ে সরাসরি তার চেয়ারের পেছনে গিয়ে আশ্রয় নিল। তার হাঁপানি আর কান্নাকাটি মিশিয়ে একাকার অবস্থা। বাঁচাও আঙ্কেল, ওই রাক্ষসটা আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আলতাফ মাহবুব নিজের চশমাটা টেবিলের উপর রেখে রূপার হাঁপানি দেখে হো হো করে হেসে দিলেন। তিনি ভালো করেই জানেন এই মেয়ে আর ওই কুকুর আদায় কাঁচকলার সম্পর্ক। রূপা তখনও ডিআইজি সাহেবের চেয়ারের এক কোনায় সেধিয়ে আছে। আলতাফ মাহবুব বললেন, আরে রূপা, তুমি হঠাৎ এই সময়ে আর এইভাবে যান হাতে নিয়ে দৌড়ে আসলি কেন? রূপা তখনও দরজার দিকে তাকিয়ে আছে। সেখানে সেই কুকুর জিভ বের করে হা হা করে হাঁপাচ্ছে আর রূপাকে দেখে মাঝে মধ্যে গড়গড় করছে। রূপা কাঁপা কাঁপা আঙুল উঁচিয়ে কুকুরটাকে দেখিয়ে নালিশের সুরে বলল, দেখো আঙ্কেল, ওই বেয়াদব কাল্লুটা আমাকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য পিছু নিয়েছে। সরকারি অফিসের কুকুর বলে কি যা তা করবে? আলতাফ মাহবুব দরজার দিকে তাকিয়ে কুকুরটার অবস্থা দেখে আবারও হাসলেন। তিনি রূপার দিকে তাকিয়ে একটু রহস্য করে বললেন, সত্যি করে বল তো মা, তুই কি আবারও কুকুরটার সাথে কোনো দুষ্টামি করেছিস? রূপা এবার একদম ভিজে বেড়ালের মতো মাথা চুলকাতে চুলকাতে অপরাধীর ভঙ্গিতে মাথা নাড়ল। তার এই অসহায় ভঙ্গি দেখে আলতাফ মাহবুব আর কথা বাড়ালেন না। তিনি পিয়নকে ডেকে কুকুরটাকে সরিয়ে নিয়ে আবারও শক্ত করে বেঁধে রাখার নির্দেশ দিলেন। ঘরের বাইরে তখন বাঁধন আর আখিল দাঁড়িয়ে ছিল। অখিল কনুই দিয়ে বাঁধনকে একটা গুঁতো মেরে ফিসফিস করে বলল, কিরে বাঁধন, খেয়াল করলি? মনে হলো একটা মেয়ে ঝড়ের বেগে স্যারের কেবিনে ঢুকলো, ব্যাপারটা কি? বাঁধন কোনো উত্তর দিল না। তার চল শক্ত হয়ে আসে। সে অখিলকে বলল, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসছি। বাঁধন ধীর পায়ে আলতাফ মাহবুবের রুমে প্রবেশ করতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে দেখলো একটু আগে যে ডিআইজি সাহেব কঠিন মুখে তাকে আসামির খোঁজ না পাওয়ার ঝাড়ি দিয়েছিলেন, তিনি এখন রূপার সাথে খোঁজ গল্পে মেতে আছেন। রূপা আলতাফ মাহবুবের পাশেই চেয়ার জাগিয়ে বসে আছে আর তার কোনো একটা কথায় খিলখিল করে হাসছে। রূপা সেই গ্যাস দাঁত বের করে হাসি আর চোখের কোণের চাপলতা দেখে বাঁধনের বুকের ভেতর আবারও সেই চেনা ঝড় শুরু হয়ে গেল। এই মেয়েটা কেন সবসময় তার আশেপাশে এসে তার সব গাম্ভীর্য ধুলে মিশিয়ে দেয়? রূপা তখন বাঁধনকে খেয়াল করেনি। বাঁধন নিজেকে সামলে নিয়ে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল। সে ভাবলো এখন এই পাগলিটার সামনে যাওয়া ঠিক হবে না। সে উল্টো ঘুরে ঘর থেকে বের হয়ে যেতে নিলেই পেছন থেকে আলতাফ মাহবুবের ভরাট গলা শোনা গেল, আরে বাঁধন, এসো। এসে আবার চলে যাচ্ছ কেন? ভেতরে এসো। বাঁধন নামটা কানে যেতেই রূপার হাসিটা ব্রেক পড়ল। সে চমকে পেছনে তাকালো। ইউনিফর্মে থাকা এক দীর্ঘদেহী যুবককে পেছন থেকে দেখে রূপার মনে কৌতূহল জাগলো। বাঁধন খুব ধীরে ধীরে সামনে ঘুরে দাঁড়ালো। সে আলতাফ মাহবুবের সামনে এসে শটান স্যালুট দিয়ে এবং হাত দুটো পিঠের পিছনে নিয়ে পেশাদার ভঙ্গিতে বলল, জি স্যার। বাঁধনকে পুরোপুরি সামনাসামনি দেখে রূপা একদম স্তম্ভিত হয়ে গেল। তার চোখের পলক যেন পড়ছেই না। এই তো সেই চোখ, এই তীক্ষ্ণ চাহনিটাকে তাকে তাড়া করে বেড়াচ্ছে। আর এই চোখ দুটো সে নিজের অজান্তে ডায়েরিতে পাতায় এঁকে ফেলেছিল। বাঁধন আজ যেন কোনো গ্রিক দেবতাকে হার মানাতে এসেছে। তার তীক্ষ্ণ নাক, পাতলা আর চিকন এক জোড়া ঠোঁট, তার আর চোয়ালের শক্ত হাড়ের গঠন তাকে এক ধরনের রাজকীয় আভিজাত্য দিচ্ছে। রূপার বুকের ভেতরটা কেমন জানি তোলপাড় শুরু করলো। বাঁধনের গায়ে আজ নেভি ব্লু রঙের শার্ট, হাতায় ইউনিফর্ম আর ফিটিং এতটাই নিখুঁত যে তার সুঠাম কাঁধ আর বেশি বল দু হাতের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউনিফর্মের হাফ হাতা থেকে বেরিয়ে আসা তার ফর্সা আর বলিষ্ঠ হাতের কবজিতে শোভা পাচ্ছে কালো ফিতার এক দামি ঘড়ি। তার কোমরের চামড়ার চওড়া বেল্টের ডান পাশে খুব নিপুণভাবে রাখা আছে সরকারি সিলভার রঙের লিভার বারটি।
রিভলভারটি যেন তার ব্যক্তিত্বের কঠোরতা আরো বাড়িয়ে দিয়েছে। তার শার্টের বা পাশের পকেটে রাখা আছে একটি স্টাইলিশ স্মার্টফোন, যার অর্ধাংশ বাইরে থেকে উকি দিচ্ছে। মুখের ডান পাশে তার নামের নেমপ্লেটটি রোদে চিকচিক করছে। এসপি বাঁধন। সারাদিন কর্মকর্তার আর ক্লান্তিতে বাঁধনের চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে এসে লেগে আছে, যা তার ব্যক্তিত্বে এক ধরনের বন্য আবেদন যোগ করেছে। রূপা আজ খুব কাছ থেকে দেখলো বাঁধনের বাম ভ্রুর সেই স্লিট করে রাখা কাটা দাগটা। এর আগে দুবার সে হেলমেটের নিচে দাগটা ঝাপসা দেখেছিল, কিন্তু আজ দেখলো দাগটা বেশ লম্বা এবং গায়ের রংটা ফর্সা চামড়ায় ভেদ করে একবার সাদা কাগজের মতো উজ্জ্বল হয়ে ফুটে আছে। রূপাকে আবারও এমন হা করে তাকিয়ে থাকতে দেখে বাঁধন বিরক্তি আর অস্বস্তি মেশানো এক অনুভূতিতে নিজের ঠোঁট কামড়ে ধরল। এই মেয়েটা কেন বারবার তাকে দেখলে ভেবা চেকা খেয়ে তাকিয়ে থাকে, তা সে ভেবে পায় না। তাদের এই নীরবতার মাঝে আলতাফ মাহবুব বাঁধনের দিকে তাকিয়ে বললেন, বাঁধন, ও হচ্ছে রূপা, ধরতে পারো আমার মেয়ে। আর রূপা, ও হচ্ছে বাঁধন, পেশায় এসপি, নতুন জয়েন করেছে। বাঁধন নামটা শুনেই রূপার মনের ভেতর এক বিশাল খটকা লাগলো। তার সৎ ভাইয়ের নামও বাঁধন। তবে কি এই রক্ষ মেজাজের এসপি সাহেব তার সেই ভাই? পরক্ষণে সে নিজেকে নিজের ধমক দিয়ে ছিছি করে সব আবল তাবল বলছে। নাম তো এক হতেই পারে, আর নিজের ভাই বলে কি বাঁধন তাকে চিনতে পারতো না? রূপা কোনো মতে নিজের দীর্ঘশ্বাস চেপে বাঁধনের দিকে তাকালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? বাঁধন শান্ত গলায় উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? রূপা যান্ত্রিকভাবে মাথা নেড়ে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহ। এরপর সে আলতাফ মাহমুদের দিকে ফিরে বলল, তাহলে আঙ্কেল, আমি এখন যাই, আবার কোনো একদিন আসবো, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আলতাফ মাহবুব তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, না, একা একদম নয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দেশের পরিস্থিতি ভালো না। তিনি বাঁধনের দিকে তাকিয়ে আদেশ দিলেন, বাঁধন, তুমি ওকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে আসো। রূপা অনেক মানা করা সত্ত্বেও আলতাফ মাহবুব কোনো কথাই শুনলেন না। শেষমেশ বাধ্য হয়ে রূপা বাঁধনের পিছু পিছু ঘর থেকে বের হলো। করিডোরে বের হতেই বাঁধন তার পুরো টিমের উদ্দেশ্য গর্জে উঠল, আমি ওকে একটু ড্রপ করে আসছি, তোমরা যার যার কাজে যাও। আর মনে রেখো, কাজের বেলায় আমি কোনো ফাঁকি চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আসামির কোনো তথ্য হলেও আমার টেবিলে রিপোর্ট চাই। পুরো টিম একযোগে সেলুট দিয়ে বিদায় নিল। অখিল একটু পিছিয়ে থেকে বাঁধনের কানে ফিসফিস করে বলল, কি রে, স্যারের রুমে গিয়ে কি মেয়ে পটিয়ে নিয়ে আসলি? দেখতে তো মাশাআল্লাহ বানিয়ে ফেললি নাকি আমাদের ভাবি? বাঁধন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, বেয়াদব। বলেই বাঁধন তার বাইকে উঠে স্টার্ট দিল। রূপা তার বিশাল বাইকটা দেখে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, বাইক দিয়ে যাবেন স্যার? বাঁধন বিরক্ত হয়ে উত্তর দিল, না, আমার মাথা দিয়ে যাব, উঠো।